স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফরিন আনোয়ার। এবারে জানাবো খবরের বিস্তারিত। বৃহস্পতিবার মধ্যরাতে আগুন লাগার পর আজ খুলেছে সচিবালয়, তবে স্থানীয় মন্ত্রণালয়ের কাজ চলছে সিটি কর্পোরেশনে। নিরাপত্তাজনিত কারণে কোনো গাড়িকেই সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। কর্মকর্তা কর্মচারীরা ডিজিটাল পাস ব্যবহার করে নিজ নিজ কর্মস্থলে যাচ্ছেন। রবিবার সকাল থেকেই সচিবালয়ে আসতে শুরু করেছে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা। অতিরিক্ত সতর্কতার বিষয়টিকে স্বাভাবিক হিসেবেই দেখছেন তারা। প্রশাসন নিরাপত্তার স্বার্থে যে ব্যবস্থা নিয়েছে সেটি সাময়িক, এক্ষেত্রে সবাইকে সহযোগিতা করা উচিত বলেও মনে করছেন তারা। এদিকে বেশিরভাগ গাড়ির ভেতরে প্রবেশ করতে না পারায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে সচিবালয়ের সামনে। এছাড়া সকাল থেকে ক্রাইম সিনের লোকজন আগুন লাগা ভবনটিতে কাজ করছেন। এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী শাহ ইমন, কথা বলবো তার সাথে। ইমন, সচিবালয়ের নিরাপত্তা এবং আগুন লাগার যে ঘটনা তদন্তে কাজ করছে সেই বিষয়গুলো বিস্তারিত জানাবেন। সেই সাথে সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল বা তাদেরকে প্রবেশ করতে না দেওয়ার যে বিষয়টি, সেটি আসলে কতদূর সুরাহা হয়েছে, বিস্তারিত কি তথ্য আছে জানাবেন। আজকে সপ্তাহের প্রথম কার্যদিবস ছিল, আপনি জানেন। এই জন্য সচিবালয়ের যারা কর্মরত রয়েছে, সচিব থেকে শুরু করে সকল প্রকারের কর্মকর্তা কর্মচারীরা, তারা সকালবেলা শুধুমাত্র পায়ে হেঁটে সচিবালয়ের 1 নম্বর গেট দিয়ে তারা প্রবেশ করেছে এবং সচিবদের গাড়ি ছাড়া সচিবালয়ে আজকে মূলত কারোর গাড়িরই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। নিরাপত্তার স্বার্থে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে ভিতরে যেহেতু এত বড় একটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যে কারণে সাময়িকভাবে অসুবিধা হলেও সবাইকে এটি মেনে নেওয়ার জন্য বলা হয়েছে এবং সকল স্টাফদের দেহ তল্লাশি করা থেকে শুরু করে ডিজিটাল হাজিরা পাস প্রদর্শন করে তারা শুধুমাত্র ভিতরে ঢুকতে পেরেছে। আর গণমাধ্যম কর্মীদের আজকেও প্রবেশ করতে দেওয়া হয়নি এবং আপনি জানেন যে তাদের কার্ডও বাতিল করা হয়েছে। বলা হচ্ছে সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শাখা থেকে বলা হয়েছে যে এই সাময়িক অসুবিধার জন্য তারা দুঃখ প্রকাশ করেছে এবং বলেছে যে সাময়িকভাবে তাদের পাস ইস্যু করা হবে, তবে এই বিষয়ে এখনও চিন্তাভাবনা এবং আলোচনা চলছে। তো এই মুহূর্তে আমরা বাইরেই রয়েছি, তবে ভিতরে সচিবালয়ে আজকেও ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছে। তবে আজকে ক্রাইম সিনের কাজ মোটামুটি শেষ, আলামত সংগ্রহের বেশিরভাগ কাজ চলছে। মূলত এখন যে আগুনে পুড়ে যে ধ্বংসস্তূপ হয়েছে, সেই ধ্বংসস্তূপগুলি অপসারণ করার কাজগুলো মূলত আজকে ফায়ার সার্ভিসের কর্মীরা এবং শ্রমিকরা এই পরিষ্কার করার কাজগুলো এখন চলমান। আর বিদ্যুৎ সংযোগ ছিল, সেই বিদ্যুৎ সংযোগও চালু করা হয়েছে। আর যে সমস্ত যে 7 নম্বর ভবনে যে মন্ত্রণালয়গুলি ছিল, সেই মন্ত্রণালয়গুলোর যে শাখাগুলো পুড়ে গিয়েছে একদম, কয়েকটি যেমন সড়ক ও সেতু মন্ত্রণালয় এবং ডাক ও টেলিযোগাযোগ, এইগুলো স্থানান্তর করে আপাতত সাময়িক সময়ের জন্য আপনি জানেন যে সিটি কর্পোরেশনের খালি থাকা কয়েকটি ভবনে স্থানান্তরের কাজও আজকে চলছে। তো এই মুহূর্তে এই ছিল সার্বিক পরিস্থিতি। তবে অন্য যে মন্ত্রণালয়গুলি রয়েছে সেগুলোর কার্যক্রম স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে এবং ধ্বংসস্তূপগুলো মূলত আজকে সরানোর কাজ চলছে সচিবালয়ে। ইমন, আপনাকে ধন্যবাদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরীর পরিচয় শনাক্তের পর তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সন্ধ্যায় সিলেটের কানাইঘাটে দাফন করা হবে বলে জানিয়েছেন তার মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী। এছাড়া দুপুর 2টায় শাহী ঈদগাহ ময়দানে তার জানাজা হবে। এর আগে শনিবার রাতে ডিএনএ টেস্ট সম্পন্ন হওয়ার পর তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ সময় মেয়ে সামিরা তানজিন চৌধুরী বলেন, 15 বছর ধরে তার বাবাকে বিভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে, অবশেষে তিনি ন্যায় বিচার পেয়েছেন। এর আগে গত 5 সেপ্টেম্বরে হারিস চৌধুরীর মরদেহ কবর থেকে তুলে ডিএনএ পরীক্ষার নির্দেশ দেন হাইকোর্ট। পরে 16 অক্টোবর তার মরদেহ কবর থেকে তোলা হয়। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল থেকে চলে ডিএনএ পরীক্ষার কার্যক্রম। চাঁদপুরের মেঘনা নদীতে জাহাজের 7 শ্রমিক হত্যার বিচার, প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও নৌপথে নিরাপত্তা সহ বিভিন্ন দাবিতে ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর কাজে যোগ দিয়েছেন নৌযান শ্রমিকরা। 2 দিন পর কর্মবিরতি প্রত্যাহার হওয়ায় কর্মব্যস্ততা বেড়েছে চাঁদপুরের নৌযান শ্রমিকদের। সকাল থেকেই পুরানবাজার বাণিজ্যিক এলাকায় শ্রমিকরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পণ্যবাহী জাহাজ থেকে পণ্য খালাস করেন। ব্যবসায়ীরা বলছেন, 2 দিনের কর্মবিরতিতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যে কোনো প্রভাব পড়েনি। ধর্মঘট প্রত্যাহারে স্বস্তি ফিরেছে বন্দরগুলোতে।
আমার মাল ডেলিভারি সমস্যা হইতো, আমদামি উড়ানোর সমস্যা হইতো, আমগো চতুর্দিকে আমগো সমস্যা হইতো। অল্প দিনে এরা সেরে গেছে, আমাদের ব্যবসায়ীদের জন্য একটু ভালো হয়েছে। আমাদের যে 7টা ভাই মারা গেছে, মাইরা ফেলানো হচ্ছে, এটার বিচার আমরা পাই নাই। বিচারে না পাওয়া পর্যন্ত এটার আমাদের মিথ্যা আশ্বাস দেওয়া কোনো লাভ নাই। আমরা যেন সুন্দরভাবে যানবাহন চলাচল করতে পারি, আমাদের এটাই, আমাদের নৌ পরিবহনে এটা দেখ। যশোরের অভয়নগরের নওয়াপাড়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা জিয়াউদ্দিন পলাশকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত 10টার দিকে নওয়াপাড়ার আয়কর অফিসের পেছনে একটি পরিত্যক্ত ঘরে গুরুতর জখম অবস্থায় পাওয়া যায় তাকে। পরে স্থানীয়রা উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মাঝে। প্রায় 2 যুগ আগে নিহত পলাশের বাবা শ্রমিক নেতা ও 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইব্রাহিম হোসেন সর্দারও দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন চলছে, সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। হাসনাত আব্দুল্লাহ কথা বলছেন। তারা এই অভ্যুত্থানের লেজিটিমেসিকে প্রশ্ন করছে। আপনারা জানেন যে জুলাই অভ্যুত্থান, যে গণ অভ্যুত্থানটি হয়েছে, এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষ 72-এর মুজিববাদী সংবিধানের বিপরীত অবস্থান নিয়েছে। এই যে মানুষ 72-এর মুজিববাদী সংবিধানের বিপরীত অবস্থান নিয়েছে, এটি একটি লিগ্যাল ডকুমেন্টেশন থাকা উচিত। সেই জায়গা থেকে আমরা আগামী 31 ডিসেম্বর 2024 বেলা 3 ঘটিকায় ছাত্র জনতার উপস্থিতিতে 31 ডিসেম্বর 2024 এই যে 24-এর গণ অভ্যুত্থান, সেটিকে আমরা আমাদের যে গণ আকাঙ্ক্ষা যে আমাদের তৈরি হয়েছে অভ্যুত্থানকে ঘিরে, এবং মানুষ যে স্বপ্নে এই 72-এর সংবিধানের বিপরীতে গিয়ে মানুষ যে রাস্তায় নেমে এসেছে, সেটির প্রাতিষ্ঠানিক দালিলিক স্বীকৃতি ঘোষণা করার জন্য আমরা 31 ডিসেম্বর 2024 বেলা 3 ঘটিকায় ছাত্র জনতার উপস্থিতিতে শহীদ মিনার থেকে, যেখান থেকে আমাদের এক দফা ঘোষণা করা হয়েছে, ঠিক সেই জায়গা থেকে আমরা আমাদের প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশন আমরা ঘোষণা করব। এবং এই প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশনের মধ্যে আমাদের পরবর্তী বাংলাদেশের স্বপ্ন, আকাঙ্ক্ষা, অভিপ্রায়, লক্ষ্য এবং ইস্তেহার সেখানে হচ্ছে লিপিবদ্ধ থাকবে। বিপিএল এর প্রস্তুতির সর্বশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রশিদ। মামুন, মাঠের লড়াইয়ে নামার জন্য দলগুলোর প্রস্তুতি কেমন দেখছেন, সেই সাথে আয়োজন ঘিরে সার্বিক পরিস্থিতি কেমন, বিস্তারিত জানাবেন। আর মাত্র 24 ঘন্টার মতো সময় বাকি আছে বিপিএল এর খেলা মাঠে গড়ানোর। তার আগে কিন্তু মিরপুরে আজকে কিন্তু আমার পেছনে, আমার আশপাশে অথবা দেখতে পাচ্ছেন অনেক মানুষ জড়ো হয়েছে। তার একটা কারণ রয়েছে, সেটা হচ্ছে বিপিএল যে মাঠে বসে দর্শকরা দেখবেন, সেটির জন্য যে টিকিট লাগবে সেটা এখনও পর্যন্ত পাচ্ছে না সমর্থকরা বা দর্শকরা। 24 ঘন্টার সময় বাকি থাকলেও এখনও পর্যন্ত দর্শকরা টিকিট পাচ্ছে না। এটা অনেক বড় একটা ক্রাইসিস হয়ে দাঁড়িয়েছে। এখানে মিরপুরের স্টেডিয়ামের যে 2 নম্বর গেট আছে, সেখানে অনেক মানুষ জড়ো হয়েছেন এবং তারা সকাল থেকে আছেন, অনেকে ভোর 4টা থেকে বা 6টা থেকে এসে এখানে জড়ো হয়েছেন টিকিটের জন্য। কিন্তু তারা টিকিট নিয়ে সব সেভাবে ভালো আপডেট পাচ্ছে না, কখন নাগাদ তারা টিকিট পাবে বা কখন পাবে। তারা যেটা চিরাচরিতভাবে দেখা যায়, মিরপুর স্টেডিয়ামের 1 নম্বর গেটের পাশে একটা কাউন্টার থাকে, সেখানে ফিজিক্যাল টিকিট দেওয়া হয়। এবার সেটাও দেওয়া হচ্ছে না বা সেটাও পাচ্ছেন না দর্শকরা এখানে এসে জড়ো হয়ে। বিসিবি থেকে কিছুক্ষণ আগে একটা আপডেট দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে মধুমতি ব্যাংকের 7টা আউটলেটে এবার টিকিট দেওয়া হবে এবং অনলাইনে কিছু টিকিট বিক্রি করা হবে। যে ফিজিক্যাল টিকিটগুলো যেগুলো দেওয়া হবে, সেগুলো আজকের সন্ধ্যা 4টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত ফিজিক্যাল টিকিট দেওয়া হবে এবং পরের দিন ম্যাচ শুরুর যেদিন হবে সেদিন সকাল সেটা 10টা থেকে দেওয়া হবে। আমরা একটু এখানে কথা বলতে চাই যে আপনারা আসলে এখানে কেন জড়ো হয়েছেন, কি বিষয় বলবেন? আমরা তো টিকিট পাচ্ছি না, আজকে দেওয়ার কথা ছিল 9:30 থেকে, আমরা এখন পাচ্ছি না। ওনারা বলতে আছে 4টা পর দেবো, 4টা পর তো ব্যাঙ্কই বন্ধ হয়ে যায়। 4টা পর কি তারা 7টা তো ডিউটি করবো? তারা কি না খায় ডিউটি করবো? আসলে মাত্র 24 ঘন্টা বাকি, টিকিটটাকে আরও আগে থেকে ছাড়লে আপনাদের জন্য সুবিধা হবে। আমরা সেই বরিশাল থেকে আসছি, আমরা বাসায় যাবো কিভাবে আবার? আমরা খেলা দেখার এটা কি একটু শুনতে চাই যে আসলে আমরা খেলার দেখার জন্যই বরিশাল থেকে আসছি। আমরা বিনোদন ভাইরই লই আসছি, আমার বন্ধু বিনোদন ভাই,
কিন্তু আমি তার টিকিট কাটাচ্ছি, সে বলছে আমার 10টা টিকিট কাটতে, কিন্তু আমি একটা টিকিটও পাইতে আসি। টিকিট নিয়ে এখন কি আপডেট পাচ্ছেন? সবশেষ কোনো কিছু পেয়েছেন? টিকিট এই জায়গায় পাইতেছি না, কোনো ব্যাংকেও যাই আমরা পাইতেছি না, কোনো জায়গায় যাই বলে টিকিট শেষ। ওনাদের কথার কাছে কোনো ঠিক নাই, কথার ওনাদের কাছে কথা কোনো ঠিক নাই। ওনারা অনলাইনে ওনরাই কিনা দেখাতে পারে না। যেটা শুনছিলেন যে আসলে টিকিট নিয়ে আসলে হতাশা ঝরছে, এখানকার যারা এসেছেন তারা দূর দূরান্ত থেকে সবাই ছুটে এসেছেন টিকিটের জন্য, কিন্তু সেই কাঙ্ক্ষিত টিকিটটা এখন পাচ্ছেন না। এবং তাদের কিন্তু অভিযোগও আছে যে এখানে টিকিটে কালোবাজারের একটা সংখ্যা নিয়ে তারা কিন্তু সেটা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। আমরা এর আগে কথা বলেছি। আফরিন। মামুন, আপনাকে ধন্যবাদ। সংবাদেই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন ডিবিসি।